দর্শক স্বাগত একাত্তর সংযোগে। আমি সামিয়া রহমান। বাংলাদেশের সবকিছুতে সব বিষয়ে আমরা রাজনীতির গন্ধ পাই, সবকিছুতে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা দেখি। রোজা ইসলাম ধর্ম অনুসারীদের একটি ধর্মীয় ইবাদত, আচার। এই ধর্মীয় অনুষ্ঠানের সাথে রাজনীতির দূরতম কোনো সম্পর্ক না থাকলেও রোজা ইফতারকে কেন্দ্র করে ধর্মীয় লেবাসে ইফতার এখন রাজনৈতিক সমাবেশে পরিণত হচ্ছে বলে অনেকেই বলছেন। রাজনৈতিক দলগুলোর বড় বড় ইফতার পার্টির আয়োজন দেখে মনে হয় রাজনীতিবিদরা সারা বছর জুড়ে এই মাসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। প্রশ্ন উঠেছে, এই আয়োজনে কতটা আল্লাহর অনুগ্রহ হাসিল করা হয় আর কতটা নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা অর্জনের জন্য এই আয়োজন করা হয়। এমন একটি ইফতার পার্টিতে দেখলাম যে জামায়াত যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ সাজাপ্রাপ্তদের শহীদ হিসেবে আখ্যায়িত করছে তাদের ইফতার মাহফিলে। এই ইফতার সংস্কৃতি এবং এর পেছনের রাজনীতি নিয়ে আজকে আমরা কথা বলবো একাত্তর সংযোগে, এবং আমার সাথে যে অতিথিরা আজকের আলোচনায় যুক্ত হয়েছেন পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন মহিউদ্দিন খান মোহন, সাবেক সহপ্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আছেন মঞ্জুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, এবং আছেন রাশিক রহমান, সহ সম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আলোচনায় সংযুক্ত হওয়ার জন্য। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে পর্দায় যে নাম্বারগুলো রয়েছে। আমি আপনাদের সাথে যে বিষয়টি বললাম যে আসলে ইফতারের সংস্কৃতি বা এর পেছনের রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই, এবং আমাদের সাম্প্রতিক রাজনৈতিক চর্চায় ইফতার পার্টির আয়োজনটা আমরা দেখছি খুব ঘটা করে হচ্ছে। আমার যতটুকু সীমিত জ্ঞানে আমি যতটুকু জানি যে স্বাধীনতার আগে বা পরে এরকমভাবে পার্টির আয়োজন খুব একটা করা হতো না। যতটুকু জানি যে এরশাদ আমলে তিনি ঘটা করে প্রচলন শুরু করেছিলেন, এবং সেই সময় প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ ছিল বলে অনেকে আসলে ঘরোয়া রাজনীতির আদলে রাজনীতি করার জন্য ইফতার পার্টিগুলোর আয়োজন করতেন, এবং এটি এখন আসলে একটা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি যদি মঞ্জুল ইসলাম আমি আপনাকে দিয়ে যদি শুরু করি যে আসলে এই যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বা ইফতার পার্টির এরকম আড়ম্বরপূর্ণ আয়োজন করা, এটি কতটা আসলে ধর্মের মধ্যে সীমাবদ্ধ আর কতটা রাজনৈতিক? ধন্যবাদ আপনাকে। প্রথমে যারা ইসলাম ধর্ম পালন করেন তারা ইফতার করবেন, এতে আমি দোষের কিছু দেখি। আমি পার্টির কথা বলছি। হ্যাঁ, আমি সেটাই বলছি, কিন্তু সেই ক্ষেত্রে ইফতারের সাথে একটি পার্টির যোগাযোগ, এখানে বাস্তবতাটি দেখতে হবে। আপনি যে প্রেক্ষিতটি বর্ণনা করলেন এর মধ্যে আমি কিন্তু একটু ইতিবাচক দিকটা আগে বলে নিই। ইতিবাচক দিক আমি নাগরিক হিসাবে যেটা দেখতে পাই যে আমরা কিন্তু এর আগের 3 মাসের যে রাজনীতি আমরা লক্ষ্য করেছি 20 দলীয় জোটের, আপনি মূলত যে ইফতার পার্টিগুলোর কথা উল্লেখ করছেন এর মধ্যে যে রেফারেন্সগুলো দিলেন অধিকাংশই 20 দলীয় জোটের ইফতার পার্টির কথা, যেখানে আমরা 20 দলীয় জোটের 3 মাসের এক ধরনের সহিংস আন্দোলনের পরে এক ধরনের নিষ্প্রাণ নিস্তেজ যখন 20 দলীয় জোট, সেই সময় এক ধরনের সরব রাজনৈতিক বক্তব্য দেখতে পাচ্ছি তাদের প্রতিটি ইফতার মাহফিলে। যদি বলি সেই জায়গাটা আমি মনে করি নাগরিকদের জন্য এই জায়গাটা স্বস্তির, যে আমাদের সামনে কোনো হুঙ্কার আসছে না, কোনো হুমকি ধমকি বা সহিংসতার কোনো বাণী আসছে না। সেই ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। একইভাবে সরকারি দলেরও কিন্তু আপনি সরকারি দল বলতে ওই অর্থে আওয়ামী লীগের ইফতার পার্টি হয় না, অন্যান্য আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা বিভিন্ন জায়গায় ইফতারে বক্তব্য রাখছেন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী কতগুলা সরকারি পৃষ্ঠপোষকতায় কতগুলো অনুষ্ঠানে ইফতার অনুষ্ঠানে যান, কিন্তু ওই অর্থে আমরা রাজনৈতিক বক্তব্য সরকারের বিরোধী যারা তাদের পক্ষ থেকে শুনে আসছি। কিন্তু আপনি যেমনটি বললেন যে ধর্মীয় কারণের চেয়ে এখানে মূলতই আমাদের এখানে যেই দলগুলো যারা মূলত 20 দলীয় জোটের যেই অংশীদার দলগুলো, এখানে একটি প্রচলিত কথা আছে যে 100 জনের পেছনে হাঁটাচ্ছে 5 জনের সামনে হাঁটা ভালো। সেই সুবাদে বলতে হয় যে 20 দলীয় জোটের অনেকগুলো দলের নাম আমরা সাধারণ নাগরিকরা ভুলে গিয়েছিলাম অথবা জানতাম না। এই ইফতার পার্টির সুবাদে কিন্তু এটি আমাদের সামনে একটি ভালো জিনিস। আমি মনে করি আরেকটা ইতিবাচক দিক হলো যে আমরা কিন্তু এই যে সংযমের মাসে অন্তত ফিজিক্যালি আমরা সংযমের মধ্য দিয়ে রাজনৈতিক কথাবার্তা কথা কাটাকাটি হচ্ছে, সেটি আরেকটি বিষয়, সেই নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। কিন্তু আমি মনে করি এর মধ্য দিয়ে যদি এই সংযমটিকে আমরা অব্যাহত রাখতে পারি, আমরা যদি রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক বক্তব্য দিয়ে কেবলমাত্র মোকাবেলা করতে পারি এবং জনগণকে সম্পৃক্ত করা, যেটি বেগম খালেদা জিয়া বলেছেন যে দল পুনর্গঠনের কাজটি তিনি করতে চান আন্দোলনে যাবার আগে, সেখান থেকে আমি মনে করি এই ধরনের ইফতার সংগঠনগুলোতে মূলত বিভিন্ন রাজনৈতিক ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীরা একত্রিত
একত্রিত হচ্ছেন, 20 দলীয় জোটের নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন। এই তার মানে আপনি বলতে চাইছেন দলগুলো নিজে থেকে সংগঠিত করার চেষ্টা করছে এই ইফতার পার্টির মাধ্যমে। কারণ গত আন্দোলনকে কেন্দ্র করে আমি একটি বাক্য বলতেই চাই, নেতারা দল থেকে দূরে সরে চলে গিয়েছিলেন, কর্মীরা দল থেকে দূরে সরে চলে গিয়েছিলেন। এটির মধ্য দিয়ে অন্তত একতা, নিজেদের মধ্যে একতাবদ্ধ হবার একটি প্রয়াস শুরু হয়েছে। তার মানে যেটি বললাম যে এটি আসলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, এটি আসলে ধর্মীয় বিষয় না, মোটেই না, মোটেই না। আমি তাহলে একটু মহিউদ্দিন খান মোহন কি বলবেন, আপনার কাছে জানতে চাই এখানে ধর্ম কোথায় খুঁজে পান? ধন্যবাদ। আসলে ইফতার পার্টি বলা হয় এখন, আসলে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলটা কিন্তু অনেক পুরনো ঐতিহ্য আমাদের দেশের। অন্তত আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে বিভিন্ন গ্রামে, আমরা গ্রামের ছেলে, আমি গ্রামে ছিলাম, ছেলেবেলাটা গ্রামেই কেটেছে আমার। তো গ্রামে কিন্তু ইফতার মাহফিল হতো বিভিন্ন বাড়িতে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপরে মসজিদের মৌলভী সাহেবকে এনে খুব সমাদরের সাথে তাদেরকে ইফতার করানো হতো। এটা কথা আছে যে একদম রোজাদারকে ইফতার করালে, আমি কিন্তু ইফতার প্রসঙ্গে বলছি, আমি যাচ্ছি, আমি বলছি যে রাজনৈতিক দলগুলো ইফতার পার্টি করছেন, আমি আমাকে বলতে দেন যে ইফতার করা, রোজাদারকে ইফতার করালে রোজাদারের সমান সওয়াব পাওয়া যায়। যিনি ইফতার করান সে সওয়াব পায়, কিন্তু ওই যিনি ইফতার করেন তার সওয়াবের কোনো ঘাটতি হয় না। তো এখন রাজনৈতিক দলগুলো যে ইফতার মাহফিলের যে কালচার বা ইফতার পার্টি যে কালচার শুরু হলো সম্ভবত 80 দশকের মাঝামাঝি সময় থেকে, মঞ্জু ভাই বলেছেন কখন থেকে শুরু হয়েছে এবং কেন শুরু হয়েছে। এটার মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলো, যেমন বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন জন কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারেন না, বা সমাজের বিভিন্ন শ্রেণীর সাথে তাদের দেখা সাক্ষাৎ হয় না, ফলে একটা পলিটিক্যাল পার্টি মনে করে যদি একটা ইফতার মাহফিল করলে সবাইকে দাওয়াত দিলাম, পার্টির নেতাকর্মীরা থাকলো, সমাজের বিশিষ্ট জনরা থাকলো এবং তারা আসলেন, তাদের সাথে একটা ইন্টারাকশন হলো। এখানে রাজনৈতিক দলগুলোর ইফতার মাহফিলকে আপনার বলতে পারেন যেটা রাজনৈতিক উদ্দেশ্যে, এটাও অস্বীকার করার কিছু নাই, রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে। ধর্ম এখানে রাজনীতির একটা প্রধান অনুষঙ্গে পরিণত হয়েছে, এবং এমন একটা বিষয় রাজনীতির অনুষঙ্গে পরিণত হয়েছে যে এক দল আরেক দলকে এই যে ধর্মের ব্যবহারের জন্য কিন্তু দোষারোপ করতে পারবে না যে ওই দল ধর্মকে ব্যবহার করছে রাজনীতির জন্য। সবাই করছে এটা, সবাই ইফতার মাহফিল দিচ্ছে। ইভেন আমি সবচেয়ে অবাক হয়েছি যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ইফতার পার্টি দিয়েছেন হোয়াইট হাউসে। সুতরাং ইফতার পার্টি এখন বিশ্বব্যাপী একটা কালচারে পরিণত হচ্ছে, সবাই এটা দিতে পারে এবং সবাই সেখানে অংশগ্রহণ করতে পারে। তো এখানে আমি খুব একটা দোষের কিছু দেখি না, কারণ এখানে দোষের কথা বলা হচ্ছে না। আমি জানতে চাইছি যে ইফতারের যে সংস্কৃতি, ইফতার পার্টির যে সংস্কৃতি আমরা দেখছি, এর পেছনে আসলে রাজনীতিটা কোথায়? ইফতার মাহফিল হবে, রোজাদার ব্যক্তি অবশ্যই ইফতার করবেন, সেটির প্রসঙ্গে কিন্তু একবারও বলা হচ্ছে না। আমি বলছি যখন আড়ম্বর করে এভাবে ঢাক ঢোল পিটিয়ে আমরা গণমাধ্যমে দেখছি কারা কারা আসছেন, সমাজের উঁচু স্থানের ব্যক্তিরা বা রাজনৈতিক ব্যক্তিরা যখন সেই পার্টিগুলোতে আসছেন এবং সেখানে যদি সংগঠিত করার একটা নিজেদের সংগঠিত করার প্রয়াস থাকে, যেটি মঞ্জুরুল ইসলাম বললেন, সেটি তো আসলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই এই ইফতার পার্টি। এখানে রাজনৈতিক দলগুলোর ইফতার মাহফিলকে বা ইফতার পার্টিকে আপনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বলতে পারেন, কিন্তু এই যে এফবিসিসিআই, বিজিএমইএ, বিভিন্ন যে আপনার ব্যবসায়ী সংগঠন আছে, সামাজিক না, আমি কেন ওনাদেরটা কি তাহলে ব্যবসায়ীর উদ্দেশ্যে ইফতার পার্টি করেন? তাহলে নিশ্চয়ই ওনারা কি ব্যবসায়ীর উদ্দেশ্যে করেন? বিজিএমইএ বা এই যে এফবিসিসিআই যারা তারা যে করেন, তার মানে এটি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য। এই ইফতার মাহফিলটা এখন একটা কালচার আমাদের দেশের, যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের একটা কালচার, নিজেরা ঘরেও ইফতার করেন, সবাইকে নিয়েও ইফতার করেন। কিন্তু সেখানে যখন রাজনৈতিক বক্তব্যগুলো প্রায়োরিটি পায়, যখন মোনাজাত করে বলা হয় যে দড়ি ধরে মানত টান রাজা হবে খান খান, এই জাতীয় বক্তব্যগুলো যখন আসবে, রাজনৈতিক বক্তব্য যদি সেখানে রাখা হয় এবং সেটা যদি আপনার ধর্মীয় অনুষঙ্গের বাইরে বলা হয়, ধর্মীয় রীতিনীতির বাইরে যদি কোনো মোনাজাত করে, সেটা অবশ্যই নিন্দনীয় ব্যাপার। তাহলে সেই প্রসঙ্গে আমি একটু আসবো, আপনার কাছে আবার। আপনাদের সবারই ফ্লোর ওপেন, আপনারা যে কেউ আসলে আমি এখানে যদি একটুখানি অ্যাড করতে চাই সামিয়া রহমান, আর যেটি মোহন ভাই বললেন যে হ্যাঁ আপনি বারবার বলার চেষ্টা করছেন রাজনৈতিক উদ্দেশ্যে কিনা, এটা আমাদের সরলভাবে স্বীকার করতে দোষ নাই। তফাৎটা হচ্ছে যেটা মোহন ভাই বললেন যে অন্যরাও করছেন, বিজেএমই করছেন, বিজিবি করেছে, র‍্যাব করেছে, সাংবাদিকরা করেছে, কিন্তু তফাৎটা হচ্ছে 20 দলীয় জোটের বা বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো, ছোটখাটো রাজনৈতিক দলগুলো ইফতার পার্টি আয়োজন করে ক্ষান্ত হয়নি। দুটি বিষয় আমি পর্যবেক্ষণ করেছি। একটি হলো গণমাধ্যমকে দাওয়াত করে সেখানে টেলিভিশন এবং গণমাধ্যমের ক্যামেরা যেন থাকে, এটি নিশ্চিত করা হয়। আরেকটি হচ্ছে যেটা বললেন যে সওয়াব হয়, এটা আমি একেবারে ওনার সাথে একমত, কিন্তু সেই সওয়াবটা আপনি সোনারগাঁ হোটেলে একটি ইফতার পার্টি করতে যেই টাকা খরচ হয়, তার বদলে যদি আপনি সাধারণ কর্মীদের নিয়ে একটি বড় জায়গায় করতেন, বেশি মানুষকে, সেটার মনে হয় সওয়াবের দিক যদি চিন্তা করতেন অনেক বেশি হতো। সে জায়গায় আমি মনে করি রাজনীতিটাই প্রধান।
মূলত সেখানে সওয়াব অথবা সামাজিকতার চেয়ে রাজনীতি এবং প্রচার প্রপাগান্ডাটাই বড় কাজ করে। আমি আসবো মহিউদ্দিন খান মোহন, এই প্রসঙ্গে আপনার বক্তব্য নেব। একটু রাশেক রহমানকে সুযোগ দিই, কি বলবেন রাশেক রহমান? আপনাকে ধন্যবাদ। প্রথমত জাতীয়তাবাদী দলের এবং জামাতে ইসলামী এবং 20 দলীয় জোটের যে ইফতার কর্মসূচি চলছে, এটা অনেকটা সদস্যদের সাথে পরিচিতির মতো একটা ব্যাপার আর কি, যেটা একটু আগে মঞ্জু ভাই বললেন যে অনেক দলের নাম মানুষও জানে না। তো এই ইফতার পার্টিগুলোর মধ্যে দিয়ে 20 দলীয় জোটের ভিতরে কারা কারা আছে এটা মানুষ জানতে পারছে। আর আমি যেটা সবচেয়ে বড় কথা মনে করি সেটা হচ্ছে যে 2015 সালের 5ই জানুয়ারি থেকে 120 দিনের ধারাবাহিক নাশকতা, সন্ত্রাস, পেট্রোল বোমার মধ্য দিয়ে তারা যৌক্তিক পরিণতির নামে যা অর্জন করতে চেয়েছিল তা যখন পারল না, তখন বেগম খালেদা জিয়া এবং 20 দলীয় জোটের অন্যান্য শরিকদের ভিতরে একটা ভয়, একটা ভীতির সঞ্চার হয়েছে যদি মানুষ তাদেরকে ভুলে যায়। আর তাই প্রতিনিয়ত এই বিলাসবহুল হোটেলগুলোতে বিভিন্ন নামি দামি বিতর্কিত ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে মুখরোচক কিছু বক্তব্য রেখে কোনোভাবে জনগণের সাথে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও টেলিভিশনের পর্দায়, গণমাধ্যমের পর্দায়, পত্রিকার পৃষ্ঠায় থাকার চেষ্টা করছে। যে আমরা সহিংসতার মধ্যে নেই না, আপনি রমজান মাসে বাংলাদেশের সাইকোলজিতে আপনি এমনিও সহিংসতা করতে পারবেন না। ইনফ্যাক্ট সেই রূঢ় বাস্তবতার সাথে পরিচিত হওয়ার কারণেই তো সহিংসতা হচ্ছে না। আমার ধারণা রমজান মাস শেষ হওয়ার পরে, ঈদের পরপরই তারা আবার নতুন করে সহিংসতা করার চেষ্টা করবেন। আমি যেই জায়গাটায় যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের ধর্মভীরু মুসলমানদের জন্য ইফতার করা সবসময় একটা আয়োজন ছিল, সবসময় এর প্রতি তারা যথেষ্ট দৃষ্টি দিয়েছে। এবং বাংলাদেশের রাজনীতিতে মোহন ভাই এবং মঞ্জু ভাই যে কথা বলে আমি সম্পূর্ণভাবে একমত, সবসময় ইফতারের প্রচলন ছিল। তবে পার্থক্য ছিল একটা, যে 1975 সালের আগে, 1971 সালের আগে রাজনীতিবিদরা তাদের এলাকায় তাদের জনগণের সাথে ইফতার করতেন আরো বেশি। তখন এত বিলাসবহুল হোটেলও ছিল না এবং তারা একটা প্রয়োজনও মনে করতেন না, কারণ তখন রাজনীতি ছিল জনগণের সাথে সম্পর্কিত রাজনীতি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে জাতীয়তাবাদী দল এমনই ভাবে যে তাদের তৃণমূলের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছেন, যে তাদের আসলে ঢাকা শহরে বসে এই রোজা রমজানের মাসে, যেটা আপনাকে একটু আগে বললাম, যে দামি দামি বিলাসবহুল হোটেলে ইফতার করা ছাড়া আর কোনো উপায় তো নাই, এবং কিছু মুখরোচক কথা বলা। এবং সবচেয়ে বড় কথা কি, এটা সবচেয়ে বড় প্রমাণ, বাংলাদেশের কোন দৈনিক পত্রিকায় আপনি ঢাকার বাইরে জাতীয়তাবাদী দল জামাত ইসলামী আয়োজিত কোন ইফতার পার্টির খবর কিন্তু এখন দেখবেন না। অর্থাৎ তাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটি হচ্ছে ঢাকা কেন্দ্রে। এবং একটু আগে আপনি হীরক রাজার একটা কথা বললেন, এটা আমিও শুনেছি, যে বেগম খালেদা জিয়া তিনি হীরক রাজার কথা উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন। আসলে হয় কি, হীরক রাজা গল্পটি পড়লে বা এই চলচ্চিত্র দেখলে হয়তো এই কথাটা তিনি বলতে পারতেন না, কারণ হীরক রাজার এন্টায়ার গল্পের মর্মার্থটাই হচ্ছে যে এমনই একজন হীরক রাজা ছিলেন, নৃপতি ছিলেন, যার শাসন আমলে মানুষ সত্যি দুঃখ দুর্দশা ছিল। এই ক্ষেত্রে কিন্তু আমি 2001 থেকে 2006 সাল আওয়ামী লীগ জামাত ইসলামী যে জোট সরকার ছিল সেই সময় বিএনপি জামাত জোট সরকারের সময় আমি বলছি কানসাটে যে সেচের বিদ্যুৎকে কেন্দ্র করে যে কৃষকরা প্রাণের হতাহত হলো, তারা যে মৃত্যুবরণ করলো, এবং গাইবান্ধায় সারের জন্য যে মানুষ মৃত্যুবরণ করলো, শুধু তাই না, লক্ষ লক্ষ কৃষক যারা বাংলাদেশের মানুষের খাদ্য যোগায় তাদের ফসলের জ্বলে গেল। আমি মনে করি বেগম খালেদা জিয়া, রাশেক রহমান একটু বলার সুযোগ দিন। বিএনপি বা 20 দলীয় জোটের মতে তারা তো এই সরকারকে সমালোচনা করে আসছে, তারা এই সরকারকে হীরক রাজার সাথে কম্পেয়ার করছে, তারা করতেই পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গিতে দেখার বিষয়। না, আপনি যেহেতু কথাটা তুললেন, আই ওয়াজ জাস্ট ট্রাইং টু এক্সপ্লেইন যে হীরক রাজার দেশের কথা তো আপনি তুলবেন, আপনি যখন একজন বড় নেতা হবেন, আপনি যখন দায়িত্ববান মানুষ হবেন, তখন একটা গল্পকে যখন মিসলিড করে দিবেন, তখন একই সাথে রাজনীতি কলুষিত হয়, এবং যেসব জ্ঞান পিপাসু ছোট ছেলেমেয়েরা আপনার বক্তব্য শুনে তারাও হীরক রাজা সম্বন্ধে ভুল ধারণা নেয়। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, তারাই হচ্ছে হীরক রাজা। আমি আসবো খালেদা জিয়ার এই দড়ি মারোটান রাজু হবে খান এই প্রসঙ্গে আমি অবশ্যই আসবো। তার আগে আমি একটু মহিউদ্দিন খান মোহন একটু জানতে চাচ্ছি, যেটা মঞ্জুরুল ইসলাম বললেন যে 20 দলীয় জোটের ইফতার পার্টির আয়োজনের পেছনে গণমাধ্যমগুলোকে নিশ্চিত করা, তাদের উপস্থিতিকে নিশ্চিত করা, এবং যদি ধর্মই মূল উদ্দেশ্য হয়ে থাকে সেক্ষেত্রে আসলে ব্যয়বহুল হোটেলগুলোতে এই এত মানে খরচ না করে সাধারণ মানুষের সাথে বা সাধারণ নেতাকর্মীদের সাথে যোগাযোগের ব্যাপারটি যেটি বলছেন মঞ্জুরুল ইসলাম, সেক্ষেত্রে কি বলবেন? যদি ধর্ম এখানে রোজার মাসে ধর্মটা গুরুত্বপূর্ণ হয়, কথাটা যে একেবারে অযৌক্তিক বলেছেন তা না, যৌক্তিক। যে তৃণমূল পর্যায়ে গিয়ে ইফতার মাহফিল করলে নেতাকর্মীদের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়া যেত। ওই প্রসঙ্গে আমি আসছি, আধা মিনিট একটা কথা বলি, যে রাশেক রহমান সাহেব
এই বর্তমান ছেড়ে ওনারা সবসময় অতীতের দিকে, পেছনের দিকে চলে যান। উনি যদি সেই কনসার্টে যান 2003-4 সালের, তারপরে যদি সেই 91-96 সেই কৃষক সারের জন্য আন্দোলন সেখানে চলে যান, তাহলে আমাকে তো 72-75 চলে যেতে হবে। আমি সেখানে যাব না, এই জন্য যে বর্তমান নিয়ে আমি কথা বলতে চাই, আমি বর্তমান নিয়ে কথা বলতে চাই এবং ভবিষ্যতে কি করা যায় সেটা নিয়েও ভাবনা। আপনি অতীত নিয়ে চাইলেও কথা বলতে পারবেন। 20 দলীয় জোটে যে ইফতার মাহফিলে মঞ্জু ভাই যেটা বলেছেন, উনি গণমাধ্যম কর্মী, আমিও গণমাধ্যমের সাথে একটু জড়িত, যাই যে নিশ্চিত করা হয় গণমাধ্যমে সংবাদটি যাওয়ার জন্য, এটা তো সব দলই করে। শুধু কি বিএনপি আর 20 দলীয় জোট করে? মাননীয় প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে কি টেলিভিশন ক্যামেরাগুলো যায় না? আওয়ামী লীগের ইফতার মাহফিলে কি টেলিভিশন ক্যামেরা যায় না, সাংবাদিকরা যায় না? বিভিন্ন পেশাজীবী সংগঠনের, ব্যবসায়ী সংগঠনের ইফতার মাহফিলে কি টেলিভিশন ক্যামেরা নিশ্চিত করা হয় না? প্রত্যেকটা ইফতার মাহফিলের খবর যাতে দেশবাসী জানতে পারে, টিভি স্ক্রিনে যাতে ইফতারের আয়োজনকারীদের বা অংশগ্রহণকারীদের চেহারা মোবারক দেখা যায়, সবাই কিন্তু সেটা নিশ্চিত করতে চায় এবং নিশ্চিত করার জন্য বিভিন্ন ভাবে পার্সু করা হয়। এটা শুধু বিএনপি কে আবার 20 দলীয় জোটকে দোষ দেই নেই আমি। মহিউদ্দিন ভাই এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে দিই, মহিউদ্দিন ভাই আমাদের গণমাধ্যমের একজন মানুষ, ফলে তিনি জানেন। একটি হচ্ছে সাংবাদিকরা যখন খবরের পেছনে, আর খবর যখন সাংবাদিককে খোঁজে, দুটার মধ্যে একটা তফাৎ আছে। এখন আমি এই জায়গাটা পরিষ্কার করি। মহিউদ্দিন ভাই আপনি একেবারে জানেন বলেই আপনাকে জানাটাই আমি মনে করিয়ে দিই। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বা বিএনপির একটি ইফতার মাহফিলকে যে কোনো গণমাধ্যম কিন্তু ফলো করে যে কোথায় উনি যাচ্ছেন, কি অনুষ্ঠান। কিন্তু 20 দলীয় জোটের, মহিউদ্দিন ভাই আপনি হয় অন স্ক্রিনে স্বীকার করবেন কিনা জানি না, এমন সব সংগঠন আছে যাদের নাম মনে হয় 20টা নাম আপনি বলতে পারবেন কিনা আমার খুবই সন্দেহ। সেরকম সংগঠনগুলা তারা তো ইফতার পার্টি করেন, সেখানে তাদের কেন্দ্রীয় নেতা এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও দাওয়াত করেন না, তারা এনশিওর করেন যে গণমাধ্যম কর্মীরা যেন দাওয়াত পান। অর্থাৎ আসলে তো তাদের সেই সেন্ট্রাল কমিটিতে কজন আছে এটা নিয়ে আমাদের আমি একটা বিরতি নিয়ে আসি মহিউদ্দিন খান মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জি, আমি একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি আলোচনায়। একটা বিরতি। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, আমি সামিয়া রহমান সাথে আছি। বিরতির সময় রাশেক রহমান আপনি বলছিলেন যে আপনার কথার মাঝখানে থামিয়ে দিচ্ছি এবং হীরক রাজার দেশের প্রসঙ্গটি নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন। আমি একটা বিষয় শুধু একটু জানতে চাইছি, এটা যদি আমি ইফতার পার্টির কথা বলছি যে আড়ম্বরপূর্ণ বিলাসবহুল ইফতারের আয়োজন করা হচ্ছে, আমি আমাদের ইফতার নিয়ে কোনো কথা বলছি না, যদি বা এটা যদি ধর্মীয় কারণে হয়ে থাকে, যদি রাজনৈতিক উদ্দেশ্যটা এখানে প্রায়োরিটি না পেয়ে থাকে, তাহলে মোনাজাতের সময় কেনই বা বলা হবে যে সরকার নিপাত যাক বা জালিম সরকার বা দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, এই জাতীয় বক্তব্যগুলো উঠে আসবে আমরা গণমাধ্যমে যেটি দেখেছি। কি বলবেন মঞ্জুরুল ইসলাম? ধন্যবাদ। আবার রাশেক রহমান আসবো আপনার কাছে। অবশ্যই আমি এই জায়গাতে এইটুকুই বলবার যে দেখেন, মানে এর আগে আমরা বলেছি যে উদ্দেশ্যটি ব্যাপার, আমাদের হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার কাজের ফলাফল নির্ভর করবে নিয়তের উপরে। ফলে এখানে মূল নিয়তটাই হচ্ছে প্রচার প্রপাগান্ডা রাজনীতি। এইটার ব্যাপারে আমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমার ধারণা বাংলাদেশের মানুষের মধ্যে। এবার বক্তব্যে আসি। সত্যিকার অর্থে যে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া, কর্মীদের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্যে আমি কোনো রকম দোষ দেখি না। কিন্তু রোজার মাস তো সংযমের মাস। আমরা যারা ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে রাজনীতি করে, তাদের সেটাই বলছি, সে জায়গায় কিন্তু সংযম দেখানোর কথাই কিন্তু সে জায়গায়, যেমন আমি বড় স্ক্রিনে সংযম দেখি অন্তত সহিংসতা থেকে দূরে, কিন্তু কথা বলার ক্ষেত্রে আমরা যে ধরনের সত্যিকার রাজনীতি আমরা চাই, সেই রাজনীতি হচ্ছে একটি রাজনৈতিক আদর্শ আরেকটি রাজনৈতিক আদর্শকে মোকাবেলা করবে, একটি আদর্শ আরেকটি আদর্শের বিরোধিতা বা তার পক্ষে তার জনসমর্থনের চেষ্টা করবে। সেটা না করে আমরা দেখেন যেই সময়টায় কথা বলছি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের সময়, কিন্তু গতকাল রাতে আমাদের প্রথম আমরা শুনতে পেলাম যে বিশ্ব ব্যাংকের হিসাবে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে। বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য আনন্দের খবর। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী 3 বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে বাংলাদেশ পৌঁছে যাবে। তার সরকার কিন্তু আমাদের একটি স্বপ্ন দেখিয়েছেন, একটি ভিশন দিয়েছেন। গত 6 বছরে শেখ হাসিনা সরকারের অনেক সমালোচনা আমি করতে পারি, কিন্তু একটি ইতিবাচক দিককে আমি অস্বীকার করলে নাগরিক হিসেবে আমি অকৃতজ্ঞ থাকব। বাংলাদেশের 16 কোটি মানুষকে তিনি স্বপ্ন দেখিয়েছেন 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, 2041 সালের মধ্যে উন্নত দেশের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাবেন। সেই লক্ষ্যে কিন্তু 6 বছর তার সরকার কাজ করেছে। তার মধ্যে গণতন্ত্রের সংকট কিছুটা আছে, নির্বাচন নিয়ে আলোচনা আছে, কিন্তু অর্থনৈতিকভাবে মানুষ এগিয়ে যাচ্ছে। একজন নেত্রীর বক্তব্য, এবং আজকে তিনি বললেন 3 বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে যাবেন।
তখনই আমরা যখন কথা বলছি, এর 24 ঘন্টা আগে আরেকজন নেত্রী যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আমাদেরকে কিন্তু শঙ্কার কথা জানাচ্ছেন গত 48 ঘন্টা ধরে। একবার তিনি বললেন যে আবারও গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে, আবারও তিনি বললেন যে ঈদের পরে আন্দোলন শুরু হবে, এবং শেষে বললেন যে এই যে দড়ি ধরে মাথার টান, রাজা হবে খান খান। আমরা হীরক রাজার দেশের সেই কাহিনীটি, ছবিটি আমরা অত্যন্ত জনপ্রিয় ছবি, সকলে জানি, যেটা আশিক রহমান বললেন, আমি রিপিট করব না, খালি এইটুকু বলতে চাই, সেই ছবিটি দেখে যেন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্যগুলো দেন। সেই ছবিতে কিন্তু অনিয়ম অনাচারের কথা বলা হয়েছিল, সেই ছবিতে কিন্তু মানুষকে দুর্ভিক্ষের মধ্যে রেখে, মানুষকে অশিক্ষার মধ্যে রেখে, কুশিক্ষার মধ্যে রেখে নিজেরা ধনবান হবার কথা বলা হয়েছিল। এই জায়গায় কিন্তু গত 6 বছরে কিন্তু বাস্তবতাটা এরকম না। ফলে এই কথা বলতে গেলেই কিন্তু তখন নিজের অতীতের কথা যায়, অন্য সরকারের অতীতের কথা যায়। আমি এটুকু মনে করতে চাই, আমরা শঙ্কার কথা না, যেই অগ্রগতির দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই জায়গায় যদি বেগম খালেদা জিয়া বলতেন, আমি নাগরিক হিসেবে খুশি হতাম যে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা মধ্যমায়ের দেশে 3 বছরে নিয়ে যেতে চান, আমরা ক্ষমতায় থাকলে হয়তো আমরা 1.5 বছরে নিতে পারতাম। আমরা যখন ক্ষমতায় যাব তখন 2041 না, আরো কম সময়ের মধ্যে আমরা উন্নত দেশের তালিকায় আনবো। ইতিবাচক বক্তব্য না গিয়ে এই যে সহিংসতা, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়, এটা কিন্তু কোনো রাজনৈতিক নেতার বা নেত্রীর বক্তব্য আমাদের। মহিউদ্দিন খান মোহন, যেটি আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের কাছ থেকে আমরা হুমকি বা আতঙ্ক বা ধমকির কথা শুনি, সেটিতে তারা যদি না থেকে বরং আমাদেরকে জনগণকে ইতিবাচক বক্তব্য দেন, সেটি এই রোজা রমজানের মাসে সেটা আমাদের জন্য অনেক বেশি আসলে ধর্মীয় শিষ্টাচার বলেন বা আমাদের ধর্মের যে মূল উদ্দেশ্য, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সেই দিকে যাওয়ার প্রচেষ্টা আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে কি আসলে দেখতে পাই? আসলে ব্যাপারটা হলো আপেক্ষিক, আপনি কথাটা কিভাবে নেবেন। বেগম খালেদা যে কথাটি বলেছেন, ওটা তো আর উনি ইফতার মাহফিলে বক্তৃতায় বলেছেন আর কি, যে দড়ি ধরে মারোটান, রাজা হবে খান খান। নিজ দলের নেতা কর্মীদেরকে আন্দোলন সংগ্রামের জন্য উজ্জীবিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, তাদের প্রাণের শক্তি সঞ্চার করার জন্য নেতা নেত্রীরা এই ধরনের বক্তব্য দিতেই পারেন। এটাকে আপনার নেগেটিভ অর্থে আমরা নেওয়ার কোনো অর্থ আছে বলে মনে হয় না। দেখুন, হীরক রাজার দেশের কথা বলেছেন, মঞ্জু ভাই বলেছেন, রাশেক ভাই বলেছেন, যেটা বেগম খালেদা জিয়া, এই বক্তব্যগুলো রাজনৈতিক নেতা নেত্রীদের ইফতারের সময় বক্তব্যগুলোকে তাহলে আমরা কিভাবে নেব? ইফতারের সময় যদি রাজনৈতিক নেতা কর্মীদের উপস্থিতিতে যদি কেউ বক্তৃতা দেয়, সেখানে রাজনীতি এসে যাবে। যেখানে একটা বিয়ে শাদীর আলোচনায় রাজনীতি চলে আসে, যে ছেলে পক্ষ বিএনপি করে না আওয়ামী লীগ করে, মেয়ে পক্ষ বিএনপি করে না জাতীয় পার্টি করে, সেখানে ইফতার মাহফিলের রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত হলে নেতারা বক্তৃতা দিয়ে সেখানে রাজনীতি আসবেই। রাজনীতির বাইরে কিছুই নয়, রাজনীতির বাইরে এখন একটা সমাজের, আমি শুরুতে বলছিলাম যে আমাদের সমাজের একটা অনুষঙ্গ পাবেন না যেটা রাজনীতির বাইরে আছে বা রাজনীতি বিবর্জিত আছে। এখন কত হলো, হীরক রাজার দেশে মঞ্জু ভাই যেটা বলেছেন যে হীরক রাজার দেশের পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে বিরাজ করছে কিনা, আমরা যদি নির্মোহ দৃষ্টিতে জিনিসটা বিশ্লেষণ করি, তাহলে পুরোপুরি হীরক রাজার দেশে না হলেও আমরা কিন্তু কাছাকাছি আছি। যেটা উনি বলেছেন যে নিপীড়ন, নির্যাতন, তারপরে দুর্ভিক্ষ, তারপরে ওই নিজেরা বড়লোক হওয়া, এই এবং অনাচার, অবিচার, এগুলোকে আমরা দেখছি না আমাদের সমাজে। এখন যদি কেউ সেই হীরক রাজার দেশের সাথে বাংলাদেশের কম্পেয়ার করেন, তাকে তো দোষ দেওয়া যায় না, তিনি তার মতো করে বিশ্লেষণ করেন। আমি শুধু আমার হয়তো এই প্রসঙ্গটা বলা উচিত না, তারপর আমি একটু বলছি মহিউদ্দিন খান মোহন, যদি আমি খুব বিলাসবহুল হোটেলে বসে আমি সেই বিলাসিতার বিপক্ষেই বলি বা অন্যের মানে অন্যায় অনিয়মের বিরুদ্ধে বলি, ব্যাপারটা খুব একটু দৃষ্টিকটু হয়ে যায় না? দেখুন, আয়োজন খরচ করে বিলাসবহুল হোটেল বলেন আর আড়ম্বরপূর্ণ আয়োজন বলেন, সোনারগাঁ হোটেলে একটা ইফতার মাহফিল করতে 500-700 জনের যে টাকা লাগে, ঠিক এই একই টাকা কিন্তু খরচ হতে পারে বিভিন্ন আরেকটা প্যান্ডেল করে, সেখানে আয়োজনের উপর নির্ভর করে খরচটা। সোনারগাঁ হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করাটা কিন্তু কোনো সোনারগাঁ হোটেল বলে না, এটা হলো এখন ডিপ্লোমেটদের জন্য যে ইফতার মাহফিলটা আয়োজন করা হয়, এটা চিরাচরিত ভাবে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, অতীতে সব সরকারের পক্ষ থেকে ডিপ্লোমেটদের জন্য যে ইফতার পার্টিটা আয়োজন করা হয়, সেটা কিন্তু 5 তারকা হোটেলেই করা, এটা ঠিক না, এটা বাইরে দেওয়া হয় না, নট এট অল। আপনি যে প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া বলি, প্রধানমন্ত্রী যখন থাকেন, যিনি প্রধানমন্ত্রী, তার বাসভবন বা তার অফিস ভবন যেগুলো থাকে, আপনি যে বললেন যে বিলাসবহুল ইয়েতে করা হয়,
হ্যাঁ করা হয়, করা হচ্ছে না। হ্যাঁ হয়, করা হয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল প্রেসিডেন্ট কখনো কোন ডিপ্লোম্যাটকে ইফতারের জন্য আপনারা শুধু বিএনপি আর বিরোধী জোটকে তুলছেন। আই এম সরি। তাহলে আমি একটু রাশেক রহমানের কাছে যাই। রাশেক রহমান বলুন। সবাই তো করেন, সবাই করেন। রাশেক রহমান বলুন। বিরানমূল হোটেলে করছেন না? দেখেছি তো আমরা। আমি আপনাকে জিনিস বলি, সহজ কথা। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমরা সকলেই বাংলাদেশকে ভালোবাসি। বাস্তবতা হচ্ছে আপনি জানতে চাচ্ছেন যে এই বিলাসবহুল ইফতারের ইমপ্লিকেশনটা কি বা কনসিকুয়েন্সটা কি, এই তো? এটা আসলে কতটা ধর্মীয়, কতটা রাজনৈতিক। আমি ওই হিরক রাজার দেশ থেকে আসি, তাহলে একটু মানে বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে যে হীরক রাজা, এই যে আপনি যে কথাটা বললেন কি দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, সব শেষে হীরক রাজার দেশে এই ডায়লগটা কে দেয়? হীরক রাজা নিজেই। আজকে বাস্তবতা হচ্ছে যে জামাতি ইসলামী এবং বিএনপি একটু অতীত টানবো, তাদের নিজেদের দুর্নীতি, কুকর্ম, তারেক জিয়া, হাওয়া ভবন, এসবের কারণে এবং বর্তমান রাজনীতিতে যুদ্ধ পরিস্থিতিকে সমর্থন করা, নাশকতা, পেট্রোল বোমায় নিজেদেরকে জড়িত করার কারণেই কিন্তু নিজেরাই রশি ধরে বলছে যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। এই রাজা কোন রাজা? এই রাজা বেগম খালেদা জিয়া রাজা, যিনি জাতীয়তাবাদী দল এবং 20 দলীয় জোটের রাজা। আমার রিকোয়েস্ট হবে ওনাদের কাছে, যেটা সেটা হচ্ছে, দেখেন ঝগড়া করতে চাই না, আমার রিকোয়েস্ট হবে যে ওই হীরক রাজার দেশের হিসাব ধরলেই জ্ঞান চূড়ামণি বা জ্ঞান তীর্থ নামক যেসব মন্ত্রীরা ছিলেন, যারা যন্তর মন্তর যন্ত্র নিয়ে মানুষকে ব্রেইন ওয়াশ করতে চাইতেন, মগজ ধোলাই করতে চাইতেন ওই হাওয়া ভবনের মতো জায়গায়, এই ধরনের সকল অতীত ব্যাগেজ অর্থাৎ কলুষিত অতীতের যেসব জিনিস আছে সেগুলোকে ফেলে দিয়ে যদি আসতে পারেন, তাহলে ইফতার করেন বা না করেন রাজনীতি টিকবে, রাজনীতি আগাবে। আর সেটা যদি না করা যায়, তাছাড়া 5 তারা কেন 7 তারকা হোটেলেও আপনারা ইফতার আয়োজন করতে পারেন, বহু লোককে ডাকতে পারেন, এবং আবারও দড়ি মারো টান রাজা হবে খান খান, এরকম বহু ডায়লগ বলতে পারেন, কিন্তু জনগণকে আপনারা আস্থায় নিতে পারবেন না। এবং মঞ্জু ভাই যে কথাটা বললেন এক্সট্রিমলি ভ্যালুয়েবল, যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সামনে একটা স্বপ্ন ধরতে পেরেছে, এবং গতকালকে বিশ্বব্যাংক বলেছে, তারা স্বীকৃতি দিয়েছে যে $1043 থেকে $4025 মাঝামাঝি যে দেশগুলো, সেগুলো হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ, এবং সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। অর্থাৎ আজকে মাননীয় প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন আগামী 3 বছরের মধ্যে আমরা উন্নত বিশ্বের একজন শরিক হতে যাচ্ছি, মধ্যম আয়ের দেশের শরিক হতে যাচ্ছি। তার মানে 2041 সালে যে উন্নত দেশের যে টার্গেটটা, সেটা আরো আগে ফলপ্রসূ হবে বা সেই জায়গায় আমরা পৌঁছাবো। তার মানে কি যে বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগ করে বা সমর্থন করে তা না, কিন্তু আর যাই হোক বাংলাদেশের সিংহমান ভাগ মানুষ এইটা বিশ্বাস করে যে জাতীয়তাবাদী দল অথবা জামাতি ইসলামী তারা এসে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কি ভুল ত্রুটি নাই? নিশ্চয়ই আছে। শত ভুল ত্রুটির ভেতর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ রাখার মধ্যে দিয়ে আরেকটি আস্থা অর্জন করতে পেরেছেন, সেটা হচ্ছে ওই যে স্বপ্নের জায়গাটা। মানুষ বিশ্বাস করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব থাকলে বাংলাদেশ সত্যিকার অর্থে একটু উন্নত দেশ হবে। এবং এই যে শীতাতপ নিয়ন্ত্রিত যে হোটেলের কথা বললেন, এটা নিহিত কারণ কি জানেন? প্রথমে বললাম যে ভুলে যাওয়ার একটা ভয়, টেলিভিশনের সামনে না আসলে ভুলে যাবে জাতীয়তাবাদী দলকে অথবা জামাত ইসলামীকে। আরেকটা হচ্ছে স্বৈরাচার যারা ছিলেন, মানে সামরিক বাহিনীর থেকে যারা ক্ষমতায় এসেছেন, তারা অ্যান্টোনিও গ্রামশির হেজেমনি নামে একটা জিনিস আছে, সেই হেজেমনির উপর ভিত্তি করে রাজনীতিটা করতেন। তাদের নিজস্ব কোনো রাজনৈতিক দল ছিল না। যার দল হুসেইন মোহাম্মদ এরশাদি বলুন, জিয়াউর রহমান সাহেব বলুন বা খালেদা জিয়াই বলুন, তারা সমাজের বিভিন্ন প্রেশার গ্রুপকে ডেকে ডেকে মাথায় হাত বুলাই একটু ইফতার টিফতার খায়, একটা রিলেশনশিপ রাখে। জনগণ তাদের কাছে মুখ্য না, তাদের কাছে ওই প্রেশার গ্রুপগুলোই শুধুমাত্র মুখ্য। সো দিস ইজ দ্য রিয়েল রিজন। আমি আসবো, আমি জানি আপনাদের বক্তব্য আছে এবং আমারও কিছু প্রশ্ন আছে, কিন্তু একটা বিরতি নিয়ে আমি ফিরছি আবারও। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, সামিয়া রহমান সাথে আছি। সংযমের মাস, রোজার মাস বলা হয় যে ইসলাম ভ্রাতৃত্বপূর্ণ একটা ধর্ম, এবং এই মাসে আমরা চেষ্টা করি সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আরও আবদ্ধ রাখতে। কিন্তু যে ইফতার পার্টিগুলোর কথা বলছি, সেখানে আপনাদের কথার মধ্যে দিয়ে উঠে আসছে যে এখানে আসলে মূল ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য, এবং যেটি মঞ্জুল ইসলাম বলছিলেন যে সংগঠিত করা 20 দলীয় জোট বা রাজনৈতিক দলগুলো নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে। একটা বিষয় একটু আমি তুলতে চাচ্ছি, যদি ভ্রাতৃত্বের ধর্ম বলি বা ধর্মটা মূল উদ্দেশ্য হয়ে থাকে বা ধর্মীয় মানে কারণে আমরা যদি ইফতার মাহফিলের আয়োজন করে থাকি, পার্টির আয়োজন করে থাকি, সেখানে বিএনপির ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়, তিনি যান না, বা প্রধানমন্ত্রীর ইফতার খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হয়, সেখানে তিনি যান না। ভ্রাতৃত্বের সম্পর্ক বা বন্ধুসুলভ সম্পর্ক কিন্তু আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে আমরা দেখতে পাই না। এবং আরেকটা বিষয় আমি তুলতে চাই, তার আগে মঞ্জুল ইসলাম কি বলবেন এই প্রসঙ্গে?
আমার প্রথমে হচ্ছে যে এই সংস্কৃতিটি অন্তত ভালো। আওয়ামী লীগ বিএনপির কথাই যদি দাওয়াত দেওয়ার সংস্কৃতি, হ্যাঁ, যে দাওয়াত দেওয়ার, আওয়ামী লীগ বিএনপির মধ্যে অবস্থাটা এরকম হচ্ছিল, মুখ দেখা দেখি হবে না, কিন্তু দাওয়াতে তো কেউ অ্যাটেন্ড করছে না। তাহলে পাশাপাশি আরেকটি বাস্তবতা হচ্ছে ওনারা কিন্তু রাজনৈতিকভাবে এই কথা বলেন, আবার বিএনপির অমক নেতার ছেলের সাথে আওয়ামী লীগের অমক নেতার মেয়ের বিয়ে কিন্তু হচ্ছে, সেখানে কিন্তু সমস্যা নাই। আপনি ঢাকা ক্লাব, গুলশান ক্লাবে যান অথবা প্লেনে উঠে দেখবেন যে প্লেনের ভিআইপি লাউঞ্জে দুজন পাশাপাশি বসে যাচ্ছে। সংকটটা মনে হয় দুই নেত্রী দেখে ফেলবেন কিনা এই কারণে তারা বক্তৃতায় বকাবকি করেন। কিন্তু আমি মনে করি অন্তত রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে এই যে বিএনপির একটি প্রতিনিধি দল গেল, গিয়ে দাওয়াত করে আসলো, বা আওয়ামী লীগের প্রতিনিধি দল যদি বিএনপিকে দাওয়াত করে, এটা আমার ধারণা একটু ইতিবাচক। এই ইতিবাচক ব্যাপারটা আসলে সত্যিকার অর্থে ইতিবাচক হতো যদি তারা পরস্পর, অবশ্যই আমরা তো একেবারে মনে করেন দুই বদ্ধ করে থাকার চেয়ে জানালাটা যে খোলা হলো এই জন্য আমি কিছুটা স্বস্তিতে আছি। কিন্তু এর সাথে আমি আরেকটি কথা বলতে চাই, আরেকটি বাস্তবতা আছে কিন্তু এখানেও লোক দেখানোর ব্যাপার। লোক দেখানোর ব্যাপার হচ্ছে যে আন্তরিকভাবে যদি চাইতেন বিএনপির নেতৃবৃন্দ, যে আওয়ামী লীগের হয়তো সভানেত্রী যাবেন না, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদেরকে ওনারা বিয়ের দাওয়াতে কিন্তু দাওয়াত করেন পার্সোনাল সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু সেখানে রাজনৈতিকভাবে কিন্তু দাওয়াতটি করলে হয়তো আওয়ামী লীগ নেতৃবৃন্দও যেত, বিএনপির নেতৃবৃন্দ যেত। এর আগে আমরা লক্ষ্য করেছি কিন্তু, আপনার মনে থাকবার কথা, বিএনপির কাউন্সিলে কিন্তু আওয়ামী লীগ প্রতিনিধি দলের সবশেষ যে কাউন্সিলটি, মোহন ভাই আমাকে কারেক্ট করবেন ইফ আই এম রং, আমাদের অসীম কুমার উকিল যিনি একসময় সাংবাদিক ছিলেন, আওয়ামী লীগের নেতা, তিনি কিন্তু গিয়ে সেখানে বক্তৃতা করেছেন। এবং আওয়ামী লীগের কেউই কিন্তু প্রধানমন্ত্রীর বা সভানেত্রীর অনুমতি ছাড়া যেতে পারেন না। সেম থিং বিএনপির কেউ তাদের চেয়ারপারসনের অনুমতি ছাড়া যেতে পারেন না। এই সংস্কৃতিটি শুরু হওয়া দরকার, কিন্তু মাঝখানে কেন অবনতি হলো অত লম্বা আলোচনার সময় নেই। আপনি মনে করছেন এটা এট লিস্ট শুরু হয়েছে? না, শুরু ছিল, এখন এই জায়গাটা এক পা এগিয়ে তিন পা পিছিয়ে যাই আমরা। কিন্তু এখানে আরেকটি যেটা আমি বলতে চাই, যে অন্য দলকে আমি দেখাচ্ছি একটা লোক দেখানোর জন্য, আন্তরিকভাবে দিলে হয়তো ওনারা আসতেন, সেটা হয় না। আবার দলের মধ্যেও কিন্তু এটা নিয়ে সংকট আছে। এই যে ইফতারের বড় বড় ছবি আমরা দেখি, এখানে অনেক কেন্দ্রীয় নেতা, আমার ব্যক্তিগত সাথে ভাবে অনেকের সাথে যোগাযোগ হয়, সেটা বিএনপির বলেন বা 20 দলীয় জোটের, এমনকি এটা অন্য দলের ক্ষেত্রেও সম্ভব, যে তাদের অনেক কেন্দ্রীয় নেতা যারা একেবারে মনে করেন কেন্দ্রের সাথে সুসম্পর্কের না, আপনি জানেন দুটি বড় দল বা জোটের মধ্যে কিছু সংখ্যক নেতাকর্মী তাদেরকে ঘিরে থাকে, সেখানেও কিন্তু দলের মধ্যে ছন্দপতন আছে, তাদেরও অনেকেও কিন্তু দাওয়াত পান না। ফলে আমি যেটা আশা করছিলাম যে দলের মধ্যেও যদি এক ধরনের কর্মীদের মধ্যে সংযোগ করার বিষয়টি হয়, সেটাও সম্পূর্ণ সঠিক কিনা বলার প্রশ্ন। আমি খালি এই সুযোগে একটু বলে রাখতে চাই, বিএনপির একজন নেতা তৈমুর খন্দকার একটি টকশোতে বলেছিলেন যে বিএনপি মন্ত্রী এমপি বানাবার কারখানায় পরিণত হয়েছে, অর্থাৎ গণমানুষ থেকে বিচ্ছিন্ন। সেইটার চূড়ান্ত রূপ হচ্ছে যে 5 তারা হোটেলের মধ্যে বিএনপি। কিন্তু আপনি নিজেই বলছেন যে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে আমার শেষ প্রশ্ন, আমার সময় একেবারেই কম, আমি আসবো আপনার কাছে মঞ্জুরুল ইসলাম। মহিউদ্দিন খান মোহন, খুবই সংক্ষেপে যদি বলেন, যেটি মঞ্জুরুল ইসলাম বারবার করে বলছিলেন যে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে ইফতার পার্টিগুলোর মধ্যে দিয়ে, আগামী দিনগুলোতে এই আমাদের রাজনীতিতে এই সংগঠিত হবার প্রক্রিয়ার কোনো বাস্তবায়ন কি আমরা দেখবো? সামনের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে? 12 মাসে 1 বছর, রোজা হইলো 1 মাস। আপনি মনে করেন 12 মাসের যে কার্যক্রম পরিচালিত হওয়া দরকার একটা রাজনৈতিক দলের, সেই 12 মাসে যদি সংগঠিত করতে না পারে, শুধু 1 মাসেরই কয়েকটা ইফতার, হয়তো 5টা থেকে 7টা ইফতার মাহফিল দিয়ে কি সংগঠিত করা সম্ভব? যেমন জামাতের আমরা শুনলাম যে 6000 ইফতার পার্টি আয়োজনের পরিকল্পনা করছে জামাত, আমরা গণমাধ্যমে যেটা শুনেছি আর কি। কোনটা? জামাতের একটা নিউজে শুনলাম যে 6000 ইফতার পার্টি আয়োজনের চেষ্টা সারা দেশে, ইউনিয়ন, ওয়ার্ড, থানা, এগুলো মিলিয়ে 6000 হতেই পারে, এটা কোনো ব্যাপার না। 470টা তো উপজেলায় আছে, জেলা আছে, তারপরে ইউনিয়ন আছে, 6000 ইফতার মাহফিল হওয়ার কোনো ব্যাপারই না, হতেই পারে। তো এখন কথা হলো যে শুধু রাজনৈতিক নেতাকর্মীদের, মানে বিএনপি নেতাকর্মীদের বা 20 দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার জন্য ইফতার মাহফিল হচ্ছে বা করা হচ্ছে, ঠিক না, সর্বাংশে ঠিক নয়, এটা ঠিক নয়। ইফতার মাহফিলটা করা হচ্ছে একটি কালচার, আমাদের এই বাংলাদেশের কালচার হিসাবে, এটা বলবো আমি, এই কালচার হিসাবে সব রাজনৈতিক দল করছে, বিএনপি 20 দলীয় জোটও করছে, সবাই করছে। এখন আমার কথা হলো, এখন যে কথাটা আপনি, আমার হাতে আসলে সময় নেই, আমার হাতে আর 1.5 মিনিট আছে, আমি যদি রাশেক রহমানকে না দিই উনিও অভিযোগ তুলবেন। অভিযোগ তুলবেন? আচ্ছা, অভিযোগের ভয় এখন রায় দিয়ে দিবেন? ভয় কিছু নাই, যদি সমঅধিকারের কথা বলেন, আপনি সময় নিয়েছেন, আমি ওনাকে সময় দিব না? অবশ্যই অবশ্যই আমরা অভিযোগ করব। দেখেন, দিনের শেষে যদি ইফতারটি রাজনীতির একটি কৌশল হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে শুধু একটা কথা বলার আছে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন
যে ইন পলিটিক্স স্টুপিডিটি ইজ নেভার এ হ্যান্ডিক্যাপ, অর্থাৎ রাজনীতিতে বোকামি কখনো পঙ্গুত্বের কোনো কারণ নয়। এই বোকামির ধারণা, এই ভুল ধারণা নিয়ে আরো অনেক ইফতার পার্টি, জাতীয়তাবাদী দল অ্যারেঞ্জ করতে পারে, অর্গানাইজ করতে পারে, কিন্তু তাদের রাজনীতিতে কোনো গুণগত মানের পরিবর্তন আসবে না। আসলে মূল যে ব্যাপারটা, দাওয়াত দেন বা না দেন, 21শে আগস্টের গ্রেনেড হামলা, যুদ্ধাপরাধীদের বিচার, শাহ এম এস কিবরিয়া সাহেবের বিচার, আহসানুল্লাহ মাস্টার সাহেবের বিচার, এবং 1971 সালে 30 লক্ষ মানুষকে যারা হত্যা করলেন এবং নারীদেরকে যারা ধর্ষণ করলেন, এই বিষয়গুলো যতদিন না রিজলভ হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে হত্যা করার যে চক্রান্তে তারিখ দিয়ে নিজেকে লিপ্ত করেছিলেন, এই ব্যাপারগুলো আসলে যতদিন না রিজলভ না হবে, আপনি একজনকে দাওয়াত দিতে পারেন, 1000 জনকে দাওয়াত দিতে পারেন, সৌহার্দ্যের রাজনীতি আপনি এদেশে দেখবেন না। আর বারাক ওবামার কথা যেটা বলেছেন, তিনি কিন্তু এটা ফ্যাশন হিসেবে ইফতার পার্টি দেন না। তিনি একটি দেশের রাষ্ট্রপতি, সেই দেশের প্রত্যেকটি ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন এবং সৌহার্দ্য প্রদর্শন তার দায়িত্ব। ঠিক ওই কারণেই কিন্তু যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে এই ধন্যবাদ। মঞ্জুরুল ইসলাম, যদি একটি বাক্যে বলেন, আপনি নিজে বলছেন সংগঠিত হবার কথা, সামনের দিনগুলোতে এই সংগঠিত হবার কোন রকম বাস্তবায়ন পদক্ষেপ আমরা দেখতে পাবো কিনা? আমি যেটা বলছিলাম যে সংগঠনের একটি প্রক্রিয়াটি এবং এর মধ্যে প্রচার প্রপাগান্ডা করে লোকজনকে দেখানো, কিন্তু বিএনপি যে পথে হাঁটা শুরু করেছে, তাদের ভেতরের মধ্যে যে হতাশা, এই হতাশা খুবই দ্রুত দূর হবে এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ তাদের কেন্দ্রটি বিভক্ত দেশে এবং দেশের বাইরে। কোন জায়গায় কেন্দ্র এটা আমরা নিশ্চিত না। একটা লাইন অ্যাড করি, বাংলার গুপি গাইন, বাগা বাইন আর উদয় পণ্ডিত তারা জাগ্রত, আর কোনোদিনও নতুন করে জঙ্গিবাদের উপর নির্ভর করা কোনো রাজনীতি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আলোচনা করব, প্রতিদিনই 71 সংযোগে আপনাদেরকে নিয়ে আসি। আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।